ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। স্বাগত জানাচ্ছি নাজমুল আশরাফ আপনাকে, এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই দিনের নির্বাচিত খবরগুলো দিয়ে। তবে একটি বিষয়ে একটু গুরুত্ব দিয়ে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আসলে নানা রকম কথা বলছেন। যেমন আমি একটু বলতে চাই যে কেউ বলছেন চুক্তিটি একতরফাভাবে বাতিলও করে দিতে পারে ভারত, যেই প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আবার অনেকেই বলছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় এটি পড়ে না, তাই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নও আসে না, এমন কথা বলছে যে ভারতে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যিনি আজকে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি বলেছেন জুলাই গণহত্যা মামলায় দণ্ডিত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ। খুবই আশা করে আছেন উনি। আমি একটি প্রত্যর্পণের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ চাওয়ার পরে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য আমরা শুনেছি। তিনি বলছেন যে তাদের দেশের আইন কানুনের নিরিখে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তারা যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক জবাব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যে যাই বলুক এগুলো একরকমের ধারণা। ফলে ভারত সরকারের অবস্থান কি সেটি যখন আনুষ্ঠানিকভাবে বলবে তখন আমরা বুঝবো। এবং যেটুকু প্রাথমিকভাবে বলেছে এটাই স্বাভাবিক যে তাদের দেশে অন্য একজন ব্যক্তি আশ্রিত আছেন, রাজনৈতিক আশ্রয়ই আমরা ধরে নিতে পারি। তিনি এর মধ্যে দণ্ডিত হয়েছেন, তার দণ্ড কার্যকর করার জন্য আমাদের সরকার তাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ফলে তারা আইন কানুন ব্যাখ্যা বিশ্লেষণ করে, প্রত্যর্পণ চুক্তি বিশ্লেষণ করে তারপরে নিশ্চয়ই তারা একটা জবাব দেবেন। এখন ভারত কি জবাব দেবে সেটি নিয়ে ধারণা করতে পারি আমি আপনি, কারণ ভারত শেখ হাসিনার ব্যাপারে যে অবস্থানে 16 বছর ছিল, এখনো আছে, তার চেয়ে ব্যতিক্রম কিছু ভারতের সরকার অবস্থান হবে বলে মনে হয় না। ফলে ভারত হয়তো তাদের অভ্যন্তরীণ নানান বিষয় অথবা প্রত্যর্পণ চুক্তির তাদের মতো করে ব্যাখ্যা দিয়ে তাদের দেশের আইন কানুনের নিরিখে হয়তো একটা জবাব দেবে, এবং সেটি বাংলাদেশের সরকারের অনুরোধ বা আহ্বানের পক্ষে যাওয়ার খুব একটা সুযোগ আমি দেখছি না। আর প্রেস সচিব আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে প্রত্যর্পণ শুরু করার আশাবাদ জানিয়েছেন। তিনি সরকারের একজন কর্মকর্তা, তিনি সে আশা করতেই পারেন। কিন্তু যারা ভারতে আশ্রয় নিয়েছেন, বিশেষ করে শীর্ষ পর্যায়ের যেসব আওয়ামী লীগের নেতা, সাবেক সরকারের মন্ত্রী বা এমপি বা বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন, তাদের কাউকে খুব সহজে ফেরানো যাবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান এই মুহূর্তে যেরকমটা, বা বিগত 16 বছর যারা ক্ষমতাসীন ছিলেন তাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা ছিল, তাতে করে তারা এত সহজে এই কাজগুলো করবে বলে আমার মনে হয় না। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহেদ চৌধুরী। আমি একটু তার কাছেও যেতে চাই এবং আপনার কাছেও প্রত্যর্পণ বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মানে দুই দেশের দৃষ্টিভঙ্গি কি দুই রকম? বাংলাদেশ দেখছে এক দৃষ্টিভঙ্গিতে, ভারত দেখছে আরেক দৃষ্টিভঙ্গিতে। এখন শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল তাদের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আপনার মন্তব্য আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক নাজমুল আশরাফ ভাইকে। বিষয়টা হলো, দেখেন, আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ, দল মত নির্বিশেষে, পেশা নির্বিশেষে সবাই কিন্তু স্বৈরাচারের পতন এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং তাদের একনিষ্ঠ সমর্থক যারা আছে তার বাইরে সবাই এটাকে সমর্থন দিয়েছে এবং এই আন্দোলনে শরিক ছিল। কিন্তু আমরা গত 15 মাসে কি দেখছি, যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেই ভারত এই আন্দোলনটাকে, জুলাই অভ্যুত্থানটাকে একটা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখছে, আওয়ামী লীগ দেখছে, এবং শেখ হাসিনা আওয়ামী লীগ একই সুরে কথা বলছে। তো এটার প্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা এখন যে পর্যায়ে চলে গেছে, ভারত যদি মনে করে তারা একতরফা ভাবে এই সম্পর্ক এইভাবেই চালিয়ে যাবে, তাহলে বাংলাদেশের মানুষের মন জয় তারা কিভাবে করবে? এখন যে পর্যায়ে এসে আমরা দেখছি যে আদালত থেকে এই মুহূর্তে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এই দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তো এই চুক্তি যদি তারা মানে, তাইলে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত। এবং এখানে যেটা আপনি বলছিলেন শুরুতে, যে আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম যে
আশাবাদ ব্যক্ত করেছেন, উনি এটাকে ইন্টারপ্রেটটা অনেকটা এইভাবে করেছেন যে হয়তো শেখ হাসিনাকে তুলে দিবে না, শেখ হাসিনা দিয়ে তাদের আরো অনেক কাজ রয়ে গেছে, তাকে দিয়ে এটা করবে, কিন্তু আবার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কথাটাও ভারতকে ভাবতে হবে। সেই কারণে উনি যেটা বলছেন, এটা বিষয়টা এমন হতে পারে যে আসাদুজ্জামান খান কামালকে হয়তো বাংলাদেশের হাতে তারা তুলে দিতে পারে, এবং এটা দিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়নের কিংবা সম্পর্কটাকে কিছুটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা চেষ্টা করতে পারে। এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা কিন্তু তাদেরকে বাংলাদেশের অথরিটির হাতেই তুলে দিবে, এবং তারা সৎসাহস নিয়ে, তারা যেহেতু রাজনীতি করেন, তাদের উচিত হবে সৎসাহস নিয়ে এটাকে ফেস করা, দেশে ফিরে আসা। শুধু আমি বলবো না যে এখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছেন কিংবা যারা জুলাই আন্দোলনে স্টেক হোল্ডার তাদের কারণে, তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদের তো তারা ফেলে চলে গেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। তারা যে এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদেরকে তারা যে অ্যাবান্ডন করে দিলেন, আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের সভানেত্রী এবং অন্যান্য নেতারা অ্যাবান্ডন করে চলে গেলেন, তাদেরকে বিপদগ্রস্ত করে ফেলে দিলেন। তাদের দলকে যদি আরেকবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে হয়, সেই চিন্তা করে হলো তাদের ফিরে আসে এবং আইনি প্রক্রিয়াগুলো তাদের মোকাবেলা করা উচিত। কিন্তু ভারত উনি বলার সময় আসেনি শেখ হাসিনাকে যে তারা বাংলাদেশের হাতে তুলে দিবে, এমনটা ভাবার কোনো পরিবেশ আমি এখনো দেখছি না, কিংবা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কিন্তু আসাদুজ্জামান খান কামালের কথাটি যেটা আসছে, সেটা হলেও হতে পারে, মানে প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে আপনি এটা ধারণা পোষণ করছেন। আওয়ামী লীগের অন্য কোন নেতাকে নিয়ে তারা ওই পর্যায়ে চিন্তা করছে না। যদি মনে হয় যে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মাধ্যমে তারা সম্পর্কটাকে স্বাভাবিক করে আনতে পারে, তাইলে তারা এটা করলেও করতে পারে। এটাই হলো আমার অবজারভেশন। জি, জাহাদ চৌধুরী আপনি থাকুন। নাজমুল আশরাফ, আবারও একটু আপনার কাছে আসতে চাই, সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। দুই দেশের আসলে যারা বিশেষজ্ঞ, দুই দেশ নিয়ে যারা কথা বলছেন, তারা বলছেন যে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে না, এরকম একটা কথা বলছেন। আচ্ছা, ভারত এবং বাংলাদেশের 5ই আগস্টের পর দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ার আর কি বাকি আছে? আপনার কি মনে হয়? এখন তো ভালো সম্পর্ক না, আর ভারত বরাবরই বলছে যে গণতান্ত্রিক সরকার ছাড়া তারা আসলে সম্পর্ক উন্নয়নের তাদের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আপনার একটু মন্তব্য জানতে চাই বিষয়টি নিয়ে। দেখেন, 5ই আগস্টের পর ভারতের যে অবস্থান ছিল, তখন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক ছিল তার চেয়ে কিঞ্চিত হলে তো উন্নতি হয়েছে। মানে এটা স্বাভাবিক না, এটা খুব মানে প্রতিবেশী সুলভ সম্মানজনক অবস্থানে আসে নাই দু দেশের সম্পর্ক। কিন্তু 5ই আগস্টের পরের যে সময়টা আমরা দেখেছি, বেশ কয়েক মাস বা অনেক দিন, তার চেয়ে একটু পরিবর্তন এই অর্থে যে একরকমের যোগাযোগ হচ্ছে, কূটনৈতিক যোগাযোগ। কদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দিল্লি গেলেন, তার আগে আমরা ভারতের বিভিন্ন আপনার দূতাবাসের কর্মকর্তাদের আমাদের সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করতে দেখেছি। কিন্তু 5ই আগস্টের পরের যে বাস্তবতা তৈরি হয়েছে, যে সরকারটিকে ভারত মানে বিনা শর্তে নিজেদের স্বার্থে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন ওই সরকারের যাবতীয় অপকর্মের পরও, সেই অবস্থান থেকে তারা হঠাৎ করে সরে এসে একটা স্বাভাবিক অবস্থান নেবে এবং বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করবে, এটাও ভাববার কোনো কারণ নাই। এখন তারা নতুন কি কৌশল নেবে, কিভাবে আবার তারা তাদের স্বার্থ উদ্ধার করবে, ওরকম অবস্থায় কখনো আর যেতে পারবে বলে মনে হয় না। যদি ওরকম কোনো সরকার, আওয়ামী লীগের মতো কোনো সরকার বাংলাদেশের ক্ষমতাসীন না হয়, তাহলে ভারত কখনো ওরকম সুবিধা নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, এটা হবে না। কিন্তু ভারতের প্রতিবেশী হিসেবে আমাদের সাথে যেটুকু সম্পর্ক রাখা তাদের স্বার্থে প্রয়োজন, আমি আবারও বলছি তাদের স্বার্থে প্রয়োজন, সেটুকু সম্পর্কের জন্য তারা হয়তো অবস্থানগত পরিবর্তন করবে, আর একটু উন্নতি করার চেষ্টা করবে, যোগাযোগটা হয়তো বাড়াবে। কিন্তু আমি প্রথম যে কথাটা বলেছিলাম, শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের ব্যাপারে ভারতের অবস্থান সহজে বদলাবে বলে আমার মনে হয় না। জি, আমাদের আরো বেশ কিছু প্রশ্ন অ্যাড করতে চাই। আমি একটা কথা অ্যাড করতে চাই যে এখানে দেখেন যে আমরা দেখেছি কলকাতার দেয়ালে দেয়ালে যে পোস্টার ছাটা হচ্ছে, এই কয়েকদিন এটা একবারে ভাইরাল ছিল যে শেখ হাসিনাকে লাথি দিয়ে বিদায় করে দাও, এই রং টার্ম তারা ইউজ করছে। এটা কেন ইউজ করছে? কারণ আপনি জানেন যে বাংলাদেশের লোকদের উপর নির্ভর করে ভারতের এই মেডিকেল সেক্টরের বিশাল একটা ব্যবসা, সেই ব্যবসা একবার ধস নেমে আসছে। কলকাতার নিউ মার্কেট আর চলছে না। বাংলাদেশের লোকজন আগে বিয়ে শাদীর বাজার করার জন্য কলকাতায় ছুটে যেত, এখন আর যাচ্ছে না, ওই দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকেও আপনি দেখেছেন যে পেঁয়াজের মার্কেট বাংলাদেশ বিকল্প জায়গা বের করে ফেলার পর
ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে তাদের মাথায় বাজ পড়েছে। এই যে ইকোনমিক সেক্টরে ভারত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশ এটাকে পুষিয়ে নেওয়ার জন্য নানা উদ্যোগ নিয়েছে, নানা চেষ্টা করছে, কিন্তু ভারতেরও তো ক্ষতি আছে। তাদের তরফ থেকেও তাদের এটা বোঝা উচিত। কিন্তু ভারতের সরকারের একটা মনোভাব আর ভারতের ব্যবসায়ীদের একটা মনোভাব, এবং ওইখানে যারা মেডিকেল ব্যবসার সাথে জড়িত আছে অন্যান্য জায়গার, এটা দুইটা জিনিস একই সঙ্গে কিন্তু ঘটছে। ইস্যুটি নিয়ে আসলে দুই দেশেরই আসলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ তো প্রভাব পড়বেই, সে কারণে আসলে এই ঘটনাগুলি ঘটছে। আপনারা দুজনই থাকুন আমাদের সাথে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। বিরতির পর আবারও দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটু বিএনপি জামায়াতের সংঘর্ষ নিয়ে কথা বলতে চাই, যেটি গতকাল পাবনায় ঘটেছে এবং আজ থমথমে অবস্থা। নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। যখন সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই থাকবে, কিন্তু এরকম বৈরী সম্পর্ক যদি থাকে নির্বাচনের আগে, তাহলে তো নির্বাচনকেও আসলে এমন সম্পর্ক বাধাগ্রস্ত করতে পারে কিনা, আপনার মন্তব্য জানতে চাই। পাবনায় বিএনপি এবং জামায়াতের সংঘর্ষের ইস্যু নিয়ে, এবং একজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা দিয়েছে, যদিও দাবি করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে উনি জামায়াতের, পুলিশের পক্ষ থেকে যদিও এখনো কিছু বলা হয়নি। দেখেন, বিএনপি জামাত একসময় একই জোটে ছিল, একই সাথে তারা আন্দোলন করেছে, নির্বাচন করেছে, সরকার চালিয়েছে। এখন তারা একে অপরের প্রতিপক্ষ হতেই পারে, রাজনীতিতে প্রতিপক্ষ হওয়া কোনো সমস্যা না। কিন্তু এখনকার বাস্তবতায় বিএনপি এবং জামাত সবচেয়ে বড় দুটি দল। এই দুটি দলের মধ্যে যদি সম্পর্কটা স্বাভাবিক, সুস্থ, গণতান্ত্রিক, সহনশীল না হয়, তাহলে গোটা রাজনীতি, গোটা দেশ, গোটা জনগোষ্ঠী কিন্তু আপনার তার শিকার হবে। সামনে নির্বাচন, তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের শুরুর দিকে, তারপরে তো পুরো রাজনীতি নির্বাচনী তৎপরতা শুরু হবে। এই দুটি দলের মধ্যে যদি সুস্থ স্বাভাবিক সম্পর্ক না থাকে, তাহলে কিভাবে আপনি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করবেন নির্বাচনের জন্য? এখন এই আপনি ঈশ্বরদীর কথা বলছেন, বিভিন্ন জায়গায় দু দলের যেসব বক্তব্য আমরা শুনি, তাতে করে কিন্তু এই বিরোধটা সামনে আরো বাড়তে পারে। নির্বাচন ঘনিয়ে আসলে সেটা আরো হয়তো খারাপ অবস্থা হতে পারে। সেক্ষেত্রে দল দুটির আচরণ যেমন সংযত হওয়া দরকার, গুরুত্বপূর্ণ বিষয় এটা। দ্বিতীয়ত হচ্ছে, যেই ধরনের সংঘর্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতি বা জননিরাপত্তা বিঘ্নিত করে, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে, সেক্ষেত্রে প্রশাসনের একটা সঠিক আইনানুগ ভূমিকা দরকার। এই তিন পক্ষ যদি সঠিক আচরণ না করে, তাহলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর সময় সামনে অপেক্ষা করছে। তবে জামাত ইসলামের সাথে শুধু বিএনপির বিরোধ, বিষয়টা এরকম না। আমরা আরো অনেক রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন, সংস্থা, ব্যক্তিদের অনেক রকমের বক্তব্য শুনি, যেগুলো খুবই উস্কানিমূলক, যেগুলো সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থের বিরোধী, এবং নির্বাচনের জন্য যে ধরনের বাস্তবতা আমাদের দরকার তার পুরোপুরি বিপরীত অবস্থান। আপনি প্রতিদিনই কোথাও না কোথাও এমন সব ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন বা দলের অনেক আচরণ এবং বক্তব্য শুনবেন, যেটা কোনোভাবেই কাম্য না, কিন্তু সেটি চলছে। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে সরকারের ভূমিকাটা কি হয়, প্রশাসনের ভূমিকাটা কি হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটি কি হয়। জি, এই আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, এটা নিয়ে একটু বলতে চাই। আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, সে বিএনপির হোক কিংবা জামায়াতের হোক কিংবা যেই হোক, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে আসলে পদক্ষেপ দ্রুত নেওয়া উচিত কিনা, আপনার মন্তব্য একটু জানতে চাই। না, অবশ্যই নেওয়া উচিত। যদি বৈধ অস্ত্র হয়, তার অবৈধ বা বেআইনি ব্যবহার হয়, সেক্ষেত্রে যেমন নিতে হবে, অবৈধ অস্ত্রটা আরো বেশি নিতে হবে। এখন বাজারে কি পরিমাণ অস্ত্র আছে আমরা জানি। নির্বাচনের আগে সরকার একটা বিশেষ অভিযান চালায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা রাখে, যাতে নির্বাচনকালীন সময়ে সহিংসতা না হয়। এখন ধরেন বাজারে কত রকমের অস্ত্রের কথা শোনা যায়, সেটি সীমান্ত পার হয়ে আসা অবৈধ অস্ত্র বলি, জুলাই অভ্যুত্থানের পরে যে লুটপাট হয়েছে থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেগুলোর অস্ত্র বলি, এগুলো কাদের হাতে আছে এবং সেগুলো যদি থেকে যায় বাজারে, তাহলে তো পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হবে। এই জায়গায় প্রশাসন কতটা কঠোর হচ্ছে, আমি তো সেরকম কোনো কঠোরতা দেখছি না। জি, জাহেদ চৌধুরী আমাদের সাথে রয়েছেন। আমি একটু জাহেদ চৌধুরীর কাছে একই বিষয় আসলে জানতে চাই যে বিএনপি জামায়াতের সম্পর্কে ঈশ্বরদের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন গতকালকে ঘটেছে, এবং আজকে থমথমে পরিস্থিতি। নির্বাচনের আগে দুই রাজনৈতিক দলের মধ্যে এরকম বৈরী সম্পর্ক, ভবিষ্যতে যদি এরকম সম্পর্ক থাকে, তাহলে আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে?
দেখেন আশরাফ ভাই যে বিষয়গুলো উত্থাপন করলেন এটা খুবই লজিক্যাল এবং খুবই যুক্তিসঙ্গত কথা। আমি যদি আরেকটু এটার সাথে অ্যাড করি, যে ছেলেটিকে অস্ত্র হাতে গুলি ছুটতে দেখা গেছে এবং যে ছবিটি ভাইরাল হয়েছে গতকালকে, মানে আজকে যে পত্রিকাগুলো আসছিল বাজারে, এখানে বলা হয়েছিল যে এই ছেলেটি বিএনপি কর্মী। আবার আজকে, মানে এটা গতকালকের নিউজ ছিল, আজকে আবার এই নিউজ এই মুহূর্তে আমার সামনে যুগান্তর আমি দেখছি যে তাদের অনলাইনে এটা লিড করে রেখেছে যে পাবনায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই যুবক জামাত কর্মী। আমার কথা হলো সে বিএনপি জামাত যেই হোক, প্রশাসনের উচিত হবে এই ছেলেটিকে যে কোনো মূল্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে গ্রেফতার করা। অন্তত একজনকে তো আইডেন্টিফাই করা গেছে যে তার হাতে অস্ত্র ছিল এবং তাকে চেনা যাচ্ছে, ওইখানকার স্থানীয় লোকজন তাকে চিনে। আমি পাবনার প্রতিনিধির সাথে আমি নিজেও কথা বলেছি, সে একটা পরিচয় বলেছে, আপনার এখানে না হয় আমি সেটা নাই বললাম। তো সেইটা হয়তো আমাদের পত্রিকায় এটা ছাপা হবে। তো আমার কথা হলো সে যেই হোক, বিএনপি কিংবা জামাতের হোক, পারস্পরিক দোষারোপ চলছে এবং একটা জিনিস স্পষ্ট যে গতকালকের এই ঘটনায়, ঈশ্বরদীর ঘটনায় দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এটুকু আমি আমার প্রতিনিধির কাছ থেকে নিশ্চিত হয়েছি যে দুই পক্ষের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আরেকটা বিষয় লক্ষণীয় ছিল যে দেখেন, কিন্তু আমরা একজনের হাতে এখন পর্যন্ত সেটা লক্ষ্য করেছি, মানে গণমাধ্যমে এসেছে আর কি, একজনের হাতে আসলে আগ্নেয়াস্ত্র ছিল, একজনের হাতে এটা ছবি আছে, কিন্তু ওইখানে যারা রিপোর্ট করেছেন, ওইখানে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা বলছেন যে দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন উনি কেন 100 মোটরসাইকেল নিয়ে ওখানে যাবেন? উনার কর্মী সমর্থকরা একটা ইউনিয়ন পর্যায়ে প্রচারে আপনি যাচ্ছেন, তাইলে কি আমরা আবারও হুন্ডা গুন্ডার রাজনীতিতে ফিরে আসছি? এবং বিএনপির লোকেরা 2 দিন ধরে এখানে জামাতের সাথে সংঘর্ষ লিপ্ত হলো, প্রশাসন এখানে কি ভূমিকা নিল? কেন আগে এটাকে থামানোর উদ্যোগ নেওয়া হল না? এবং এটাকে কেন আরো উস্কে দিয়ে আপনি দলবল নিয়ে গিয়ে ওখানে আরেকটা শোডাউন করতে গিয়ে আবারও সংঘর্ষের সূত্রপাত হলো? এটাকে তো উচিত ছিল ওই যিনি প্রার্থী ছিলেন তাদেরকে এটাকে মিনিমাইজ করা, দুই পক্ষের নেতাদের উচিত ছিল এটাকে মিনিমাইজ করা। এখন এটা না করে এটাকে যদি আরো উস্কে দেওয়া হয়, আমি বলবো যে কালকের ঈশ্বরদীর এই ঘটনাটা নির্বাচনের আগে প্রথম এই ধরনের বড় পর্যায়ের সংঘর্ষ, নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ, এবং এটাই ইন্ডিকেট করছে আমার সামনে আরো প্রায় 2 মাস সময় নির্বাচনের রয়ে গেছে। তাহলে এই 2 মাসে পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে, এবং আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সরকারের জন্য, সরকার যদিও বলছে যে আমরা এটা একটা ঐতিহাসিক নির্বাচন করব, একটা উদাহরণ সৃষ্টি করব, 100 বছরে যে নির্বাচন হয় নাই সেটা করব, এটা সরকারের কথা এবং সরকার এই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ঠিক আছে, কিন্তু এটা বাস্তবে আপনি শুধু কথা বলে এটা মানুষের মনে আস্থা সৃষ্টি করতে পারবেন না। বাস্তবে আপনার অ্যাকশন কি হয় তার উপর নির্ভর করবে। আমার মনে হয় যে সরকারের উচিত হবে ইমিডিয়েট যারা কালকের এই সংঘর্ষের সাথে জড়িত ছিল, বিশেষ করে যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে জাতির সামনে সরকারের অবস্থানটা, স্ট্রং অবস্থানটা ক্লিয়ার করা যে আমরা এখানে কোনো দলকে ছাড় দিব না এবং যেই অস্ত্র বের করবে তাদেরকে আমরা গ্রেফতার করার সক্ষমতা রাখি। এই সক্ষমতার প্রমাণটা কিন্তু দিতে হবে। এখন যদি পাবনার ঈশ্বরদীর ঘটনায় সরকার এটা প্রমাণ করতে না পারে, তাইলে এই ঘটনা আরো বেশি ঘটবে। আর যদি এখানে কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়, তাইলে এই ঘটনার পুনরাবৃত্তি করতে গেলে অন্যরা 5 বার এটা চিন্তা করবে। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাজমুল আশরাফের কাছে আমি একটু আসতে চাই, খুবই সংক্ষেপে একটু নাজমুল আশরাফ আপনার কাছে জানতে চাই, প্রচারণার ক্ষেত্রে কমিটমেন্ট নেওয়া ভোটারদের কাছে, এই ক্ষেত্রে আসলে অনেক সময় অনেকেই অভিযোগ করে যে ধর্মের কথা বলে যে কমিটমেন্ট নেওয়া, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন আপনি? দেখেন, ধর্মের রাজনীতির ব্যবহার নিয়ে বহু বছর ধরে আমরা আলোচনা শুনে আসছি। এই ব্যবহারটা সবচেয়ে বেশি করে ধর্মভিত্তিক দলগুলো। এই মুহূর্তে যদি বলি সেটি জামাতে ইসলামী। তারা ধর্মের সর্বোচ্চ ব্যবহার করছে রাজনীতিতে, এবং যতভাবে সম্ভব মানুষের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় আবেগ, ধর্মীয় বিশ্বাস, এগুলোকে ব্যবহার অপব্যবহার, নানা রকমের কৌশল অপকৌশলের মাধ্যমে সেটা করার চেষ্টা করছে। বিএনপি জামাত যে দুটি দল নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, এই দুটি দলই তাদের প্রার্থী ঘোষণা করেছে সারা দেশে প্রাথমিকভাবে। এই প্রার্থী ঘোষণার পর থেকে আমরা দেখছি, মোটা দাগে বলছি, এক এক জায়গায় বাস্তবতা এক এক রকমের, মোটা দাগে
বিএনপির ভিতরকার কিছু সমস্যা আছে। যাকে প্রার্থী দিয়েছে তার বিপক্ষে আরেকজন প্রার্থী বা যিনি পান নাই আপনার তারা জি, পুরো বিষয়টি আসলে আলোচনা করতে অনেক সময় লাগবে। আমি সময় স্বল্পতার কারণে আসলে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা গেল না। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই প্রসঙ্গ আসলে নিশ্চয়ই আমরা এসব আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নাজমুল আশরাফ এবং জাহেদ চৌধুরী। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।